ওই মিত্র উপত্যকা আমার দেশ নয়, ঠিকই, ওটা আমার দেশ নয়, কিন্তু এই মুহূর্তে সেখানে আমার দেশের বহু মানুষ আটকা রয়েছে। নমস্কার, আমি ঋত্বিক, আস্তাক বাংলার 6টার বুলেটিনে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমাদের যে দুঃখজনক খবর নিয়ে এবং তার বিবরণ নিয়ে এই বুলেটিন শুরু করতে হচ্ছে, সেটা অত্যন্ত এই মুহূর্তে মর্মস্পর্শী এবং একই সঙ্গে কিন্তু খুব বেদনাদায়ক। ইউক্রেনের মাটিতে এই মুহূর্তে বহু মানুষ তারা আক্রান্ত। যুদ্ধবিধ্বস্ত ওই শহরটা এই মুহূর্তে রুশ সেনা ক্রমশ এগিয়ে আসছে এবং আজকে সকালে যে খবর আসছে যে বহু ভারতীয় পড়ুয়া সেখানে আটকা পড়েছিল এবং তার মধ্যেই ভারতীয় বংশোদ্ভূত এক ছাত্রের মৃত্যু হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইউক্রেনের সেখানে যে সকালবেলা আজকে রুশ সেনার হামলা হয় এবং সেটা কিন্তু খার্কিভ শহরে একেবারে তার সিটি সেন্টার অর্থাৎ প্রাণকেন্দ্রে যে প্রশাসনিক ভবন সেখানে আচমকা আছড়ে পড়ে সেখানকার ক্ষেপণাস্ত্র, রুশ ক্ষেপণাস্ত্র, এবং সেখানে বহু মানুষের হতাহত হয়েছেন এবং তার মধ্যেই ছিলেন কর্ণাটকের মেডিকেল ছাত্র নবীন শেখারাপ্পা, তার মৃত্যু হয়েছে। এবং অবশ্যই এই খবর কিছুক্ষণ আগে বিদেশ মন্ত্রক সূত্রে ভারতবাসীকে জানানো হয়েছে এবং তার আগে থেকেই ইঙ্গিতটা পাওয়া যাচ্ছিল, কারণ বিদেশ মন্ত্রক টুইট জারি করে বলে যে অতি সত্বর সেখানে আটকে পড়া ভারতীয়রা যাতে দ্রুত কিভ শহর থেকে চলে যান, সেখান থেকে বেরিয়ে আসতে পারেন, সীমান্তবর্তী শহরগুলোতে চলে যেতে পারেন, যাতে বিদেশ মন্ত্রক এবং একই সঙ্গে দূতাবাস তাদেরকে উদ্ধার করতে পারে, এমন পরিস্থিতি তৈরি হচ্ছিল। আর এর মধ্যেই ভারতের কাছে সব থেকে এই মুহূর্তে মর্মস্পর্শী যে খবর আসছে যে ভারতীয় বংশোদ্ভূত ওই পড়ুয়া নবীন শেখারাপ্পা তার মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে সকালে ওই মেডিকেল ছাত্র তিনি যে হোস্টেলে ছিলেন সেখান থেকে বেরিয়ে খাবারের জন্য এবং সামান্য কেনাকাটার জন্য স্থানীয় একটি ডিপার্টমেন্টাল স্টোরের দিকে যাচ্ছিলেন এবং সেই সময় আচমকা আকাশ থেকে এই ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে এবং তারপরেই সেখানে কিন্তু এই ঠিক যে হামলাটা হয়েছে সেই ছবিও আমাদের কাছে এসেছে এবং সেই ছবিতে যেটা এমনটা দেখা যাচ্ছে যে সেই সেখানে যে যে প্রশাসনিক ভবন তার সামনে আচমকা এই ক্ষেপণাস্ত্র হানা হয়েছে এবং তাতেই তার মৃত্যু হয়েছে। হতাহতদের মধ্যে নবীনও ছিলেন, এমনটাই জানা যাচ্ছে। ভারত সরকার ইতিমধ্যে তার পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে এবং তাদেরকে আশ্বাস দিয়েছে যত দ্রুত সম্ভব নবীনকে ফিরিয়ে তার নিথর দেহকে ফিরিয়ে আনা যায় তার সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে। এবং এই মুহূর্তে ভারতের কাছে যেটা অগ্রাধিকার, সেখানে আটকে পড়া হাজার সংখ্যক যারা পড়ুয়া, যারা এই রাজ্যেরও বাসিন্দা আছেন বলে আমরা জানি, তাদেরকেও এই মুহূর্তে ফিরিয়ে আনাটা অগ্রাধিকার। কিন্তু এই মুহূর্তে যুদ্ধবিধ্বস্ত ওই দেশটার অবস্থা একেবারেই স্বাভাবিক নয়, তাহলে খুব স্বাভাবিকভাবে প্রতি মুহূর্তের আপডেটস এবং ডিটেইলস আমাদের সেদিকে নজর রাখতে হবে। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছে, এর মিনিটস টু মিনিটস ডেভেলপমেন্ট তার সঙ্গে আমরা কথা বলবো। একই সঙ্গে আমরা প্রথমে চলে যাব, আমার প্রতিনিধি শ্রেয়া রয়েছে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। রাজধানীতে শ্রেয়া, স্বাগত। আমি শ্রেয়া, যেটা বুঝতে পারছি যে এই মুহূর্তে দিল্লিতে কিন্তু নিঃসন্দেহে সমস্ত রকম চূড়ান্ত তৎপরতা তৈরি হয়ে গিয়েছে, যদিও এই ভারতীয় পড়ুয়ার মৃত্যু, তার নিথর দেহ ফিরিয়ে নিয়ে আসা এবং সেই সঙ্গে যে সমস্ত ভারতীয়রা ওখানে আটকা পড়ে রয়েছেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কূটনৈতিক স্তরে কি কি ব্যবস্থাপনা হচ্ছে বলে জানতে পারছো শ্রেয়া? ঋত্বিক, যদি সকাল থেকে আজকে দিল্লিতে যে সব ডেভেলপমেন্টস হয়েছে সেগুলোর ব্যাপারে বলতে থাকি, তো আমরা দেখেছি আজকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে পুরো যে ইভ্যাকুয়েশন অপারেশন গঙ্গার মধ্যে চলছে, আমাদের ইউক্রেনে আমাদের যত ভারতীয় স্টুডেন্টস যারা আটকে আছেন তাদেরকে নিয়ে আসা, সেই পুরো ইভ্যাকুয়েশন নিয়ে পুরো ডিটেলস আপডেট দিয়েছে। আমরা আজকে এটাও দেখেছি যে প্রধানমন্ত্রীর তরফ থেকে করা নির্দেশ গেছে যে এয়ারফোর্সকেও এবার প্রেসিং করতে হবে, কারণ দ্রুত আমাদের যে লোকেরা আটকে আছে তাদেরকে নিয়ে আসতে হবে। যেটা আরেকটা ডেভেলপমেন্ট আমরা দেখলাম, যখন এই মর্মান্তিক খবর এসে পৌঁছয়, তারপর ফরেন সেক্রেটারি এর রুশ এর যে অ্যাম্বাসেডর তাকে এবং ইউক্রেনের যে অ্যাম্বাসেডর ইগর পলিক তাকে বিদেশ মন্ত্রণালয় ডেকে পাঠায় এবং বিদেশ মন্ত্রণালয় আমরা দেখেছি যে ইউক্রেনের যে অ্যাম্বাসেডর তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। এবং এটাও রীতিক বলা খুব দরকার যে যখন আমরা কথা বলছি এই লাইভের সময় প্রধানমন্ত্রী একটা হাই লেভেল মিটিং কনভিন করেছেন, সেই মিটিংয়ে অবভিয়াসলি যে আরো প্রসিডিওর কিভাবে দ্রুত আমাদের যে ছাত্র আছে তাদেরকে নিয়ে আসতে হবে, কারণ প্রধানমন্ত্রী কিন্তু নবীনের যে বাবা তার সাথে উনি ফোনে দূতাবাসে কথা বলেছেন এবং
চেষ্টা ঠিক এটাই শ্রেয়া। যদি সেটা ফিরিয়ে আনা যায় দেশে, এবং সেইটা কর্ণাটকের মুখ্যমন্ত্রীর তরফ ঠিক। থেকেও সেই কথাটা এসছে। তো আমরা সেই ছবিটাও শ্রেয়া দেখাচ্ছে এই মুহূর্তে আমাদের দর্শকদের কাছে সরাসরি সেখান থেকে, অর্থাৎ যেমনটা তুমি জানাচ্ছিলে যে এই মুহূর্তে একটি উচ্চ পর্যায়ের বৈঠক যেরকম চলছে, সেই সঙ্গে কিন্তু যে ইউক্রেনের যে অ্যাম্বাসেডর তাকে বিদেশ মন্ত্রকে তলব করা হয়েছে, তিনি সেখানে এসেছেন এবং সেখানেও একটি বৈঠক চলছে। সেই ছবি আমরা কিন্তু এমই এর সামনে থেকে ছবি তুলে ধরছি এই মুহূর্তে। দূতাবাসের শ্রেয়া, তুমি যেমনটা বলছিলে শ্রেয়া, যে কারণ আমাকে একটু এটাও আমাদের দর্শকদের জানাও যে এই মুহূর্তে যে জিনিসটা এই বৈঠকের আমরা বুঝতে পারি যে একমাত্রই লক্ষ্য যে ভারতীয় যারা ওখানে আটকে পড়েছেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা। ফলে সেই তৎপরতায় কেমনটা করা হচ্ছে, তুমি যেমনটা বলছিলে যে বায়ুসেনাকে ইতিমধ্যেই এর মধ্যে নেওয়া হয়েছে, আমরা জানি যে C-17 এয়ারক্রাফট তাকেও অ্যাক্টিভ করা হচ্ছে। ঠিক কি পরিকল্পনা হতে পারে, দিল্লিতে কি তৎপরতা দেখতে পাচ্ছ? ঋতিক, পরিকল্পনা এই জন্য কারণ এই যে কমার্শিয়াল এয়ারক্রাফটস এর মাধ্যমে ইভ্যাকুয়েশন প্রসিডিউর যতই হোক ডিলে হয়, যদি আমরা একটা বায়ুসেনার এয়ারক্রাফট নামাই তাহলে সেখানে অবভিয়াসলি যে নাম্বার অফ ইভ্যাকুইসকে আমরা নিয়ে আসতে পারবো একটা টু অ্যান্ড ফ্রো ফ্লাইটে, সেটা সম্ভাবনা অনেক বেশি। কারণ আমরা যদি সংখ্যার দিকে যাই, 20,000 ছাত্র আমাদের ভারতের ইউক্রেনে ছিলেন, অনেক ছাত্র অন্তত আমাদের কাছে যে আপডেটটা আছে তাদেরকে ম্যাক্সিমাম নিয়ে আসা হয়ে গেছে, এবং অনেক যে 9,000-এর ওপর ছাত্র এখন সেফ জোনে আছে সেটাও আমাদের কাছে খবর আছে। কিন্তু এটাও বলা গুরুত্বপূর্ণ যে খার্কিভ যেখানে আজকে শহরে অ্যাটাক হয়েছে সেখানে এখনো 3,000-এর আশপাশ ছাত্র এখনো পর্যন্ত ফেসে আছেন। এবং এখন ইম্পর্টেন্স খার্কিভ এবং কিভ, কারণ খার্কিভ এবং কিভ সবচেয়ে বেশি এফেক্টেড। সেখানে যে ছাত্ররা আটকে আছে তাদেরকে দ্রুত বার করা, এবং সেই জন্যই আজকে ফরেন সেক্রেটারি ইউক্রেনের অ্যাম্বাসেডরের সাথে এবং রুশের অ্যাম্বাসেডরের সাথে মিটিং করে, কারণ তাদের দায়িত্ব সেফ প্যাসেজ ক্রিয়েট করা, যাতে আমাদের ফ্লাইটস এবং যে ইভ্যাকুয়েশন প্রসিডিউর সেটা খুব সফলে মেটে। এবং তাই জন্য আজকে ওই মিটিংটার পর আমরা দেখছি প্রধানমন্ত্রী এখন আবার একটা বৈঠক করছে, এবং সেই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রী যে পুরো রোড ম্যাপ সেটার ব্যাপারে উনি ডিসকাস করবেন। ঠিক, একেবারে সেই রোড ম্যাপের দিকে আমাদের নজর রাখতে হবে, তোমার সেদিকে নজর থাকবো, আমরা আপডেটস দিতে থাকবো। আমাদের প্রতিনিধি সূর্যাগ্নিও এসে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে আমরা জানাই যে এই চতুর্থ বর্ষের যে পড়ুয়া নবীন শেখারাপ্পা, যিনি সেখানে মেডিকেল স্টুডেন্ট হিসেবে পড়তে গিয়েছিলেন, তারও সেই মুহূর্তে তাগিদ ছিল ফিরে আসার, কিন্তু তার মধ্যে ঘটে গেল এই অঘটন। ইতিমধ্যেই আমরা যেটা জানি যে প্রধানমন্ত্রী তার পরিবারের সঙ্গে কথা বলেছেন, ঠিক কি বলেছেন এবং সেই সঙ্গে কি ধরনের কথোপকথন হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে এই নিহত পড়ুয়ার পরিবারের, আমরা শোনাবো। प्रणाम सर। हाँ सर, ठीक है सर, शुक्रिया सर, प्रणाम सर, प्रणाम सर। আমরা শুনলাম যে প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত পড়ুয়ার পরিবারের কথোপকথন। নিঃসন্দেহে তাদের এই দুঃখজনক পরিস্থিতিতে তারা যেভাবে মর্মাহত, তাতে শুধুমাত্র সমবেদনা সেটা যথেষ্ট নয়, কিন্তু আমরা বুঝতে পারছি এই মুহূর্তে ভারতের একেবারে অগ্রাধিকার সেই পড়ুয়ার নিথর দেহ তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, এবং একই সঙ্গে কিন্তু সেই সঙ্গে কিন্তু আমরা জানি যে বহু পড়ুয়া সেখানে আটকা রয়েছে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা। এবার আমি সূর্যাগ্নির কাছে আসবো, দুটো জিনিস সূর্যাগ্নির কাছে জানতে চাইবো। প্রথমত, এই মুহূর্তে এ নিয়ে তারা কি জানাচ্ছেন এই পড়ুয়ার নিথর দেহ দেশে ফেরানোর ক্ষেত্রে, বা যে জিনিসটা তুমি অবশ্যই আমাদের ম্যাপের মাধ্যমে সেটাও দেখাও একই সঙ্গে, যে এই মুহূর্তে ওই দেশটার কি পরিস্থিতি। কারণ আমরা জানি যে লাস্ট অ্যাডভাইজারি যেটা দেওয়া হয়েছিল সূর্যাগ্নি, যত দ্রুত সম্ভব কিভ থেকে পড়ুয়ারা বা সেখানে আটকা পড়া ভারতীয় নাগরিকরা যারা কাজের সূত্রে সেখানে গিয়েছিলেন তারা বেরিয়ে আসুন। যদি বেরোতে হয় তাহলে মানচিত্রের মাধ্যমে আমাদের দর্শকদের একটু বোঝাও যে তাদেরকে কিভাবে এই সমস্ত বর্ডারিং ডিস্ট্রিক্ট গুলোতে পৌঁছতে পারবেন তারা। দেখো, কিন্তু বুঝতে পেরে যাচ্ছি যে কি হয়েছে আর কি হতে পারে। প্রথম টুইট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে ঠিক
11:59 AM 1 মার্চ 2022 ইউক্রেন ইন ইন্ডিয়া। এটা হচ্ছে ইউক্রেনের কিন্তু মানে ইন্ডিয়ান এম্বাসি ইউক্রেনে, সেইখানে লেখা আছে any other means। এবার তার ঠিক 2 ঘন্টার মধ্যে কিন্তু অরিন্দম বাগচি, যিনি এমইএ স্পোক্স পারসন, উনি আমাদের এই মর্মান্তিক খবরটা জানান যে একজন ভারতীয় স্টুডেন্ট কিন্তু এই শেলিং এ মারা গেছে। আর তারপরে উনি লিখছেন যে ফরেন সেক্রেটারি ইজ কলিং অ্যাম্বাসেডার্স অফ রাশিয়া এন্ড ইউক্রেন টু রিইটারেট আওয়ার ডিমান্ড ফর আর্জেন্ট সেফ প্যাসেজ ফর ইন্ডিয়ান ন্যাশনালস হু আর ইন খার্কিভ। একটা জিনিস বোঝো যে হয়তো 2 ঘন্টা আগেই ইন্ডিয়ান এজেন্সিজ বা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে এই খবরটা চলে এসেছিল যে খার্কিভে কি হয়েছে, আর সেই জন্যই হয়তো কি থেকেও লোকজনকে সরানোর পরিকল্পনা করা শুরু হয়ে গেছে। এবার জিনিসটা যেটা আমাদেরকে বুঝতে হবে ঋত্বিক, এইটা হচ্ছে সেন্ট্রাল আর ইস্টার্ন ইউরোপ, ইউক্রেন হচ্ছে এইটা, খার্কিভ যেখানে নবীন 21 বছরের ছেলেটা মারা গেছে সেটা হচ্ছে এইখানে, তার একদম লাগোয়া কিন্তু রাশিয়ার বর্ডার, আর কি হচ্ছে এইখানে। একটা জিনিস আমরা জানি যে কালকে বেলারুসে অলরেডি একটা মিটিং হয়েছিল রাশিয়া আর ইউক্রেনের, তার মধ্যে কোনো যুক্তি মানে কোনোই কিছু রেজলিউশন পাস হয়নি, কোনোই পিস টক নামকে বাঁচতে হয়েছে না। নাম বাঁচতে তার একমাত্র কারণ হচ্ছে যে যদি এটা ফ্রুটফুল হতো তাহলে আজ কিন্তু বরফ গলছে না কোনোভাবেই। দ্বিতীয় জিনিস, এইটা হচ্ছে পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গারি, রোমানিয়া, মলডোভা, এই 4টে দেশে ইনক্লুডিং এই 5টা রাজ্য, সরি রোমানিয়া ছাড়া এই সবকটা দেশে কিন্তু ভারতবর্ষের 4জন ক্যাবিনেট মন্ত্রীকে অলরেডি পাঠানো হয়েছে। কেন এই 4টে দেশে পাঠানো হয়েছে, কেন এইখানে কোনো ইউক্রেনে কোনো মন্ত্রী যেতে পারছে না, তার একটাই কারণ, ইউক্রেনে কিন্তু তুমি কোথাও কি বলো বা খার্কিভ বলো, এইখানে কিন্তু তুমি কোনো ফ্লাইট নামাতে পারবে না এই মুহূর্তে, কারণ এইটা কিন্তু ওয়ার এয়ার স্পেস, এখানে কনস্ট্যান্ট শেলিং হচ্ছে। তুমি জাস্ট দেখে নাও খার্কিভ এইটা, রাশিয়া এইটা, কত ইজি টার্গেট এই জায়গাটা হয়ে যাচ্ছে এবং অ্যাগ্রেসিভ হচ্ছে একেবারে। এখান থেকে কিয়েভ থেকে যদি কোনো ভারতীয় স্টুডেন্ট হোক নন স্টুডেন্ট হোক, তাকে যদি সেফ জোন যেতে হয়, যেটা বলে আছে কনস্ট্যান্টলি প্রোভাইড সেফ প্যাসেজ ফর অল ইন্ডিয়ান ন্যাশনালস, কোট আনকোট অল ইন্ডিয়ান ন্যাশনাল, তাকে যেতে হবে কিয়েভ থেকে আইদার এই জায়গাটা, কিয়েভ থেকে নইলে এতটা, কিয়েভ থেকে এতটা, এবং সেটা খুব একটা স্বাভাবিক। এবার এর মধ্যে যদি শেলিং বা কোনো এরিয়াল এয়ার স্ট্রাইকে যদি কেউ নিহত হয়, একটা জিনিস ঋত্বিক আমরা সবাই জানি, সেফ প্যাসেজ আমরা সবাই চাই, কিন্তু যুদ্ধক্ষেত্রে কিন্তু কোনো আইন হয় না, জোর যার সে কিন্তু সেরকম ভাবে সেটাকে অ্যাপ্লাই করে। এইটা যতটা ইজি মনে হচ্ছে আমাদের জন্য এটা নিয়ে কথা বলার বা সেফ প্যাসেজের যে কিপ থেকে বেরিয়ে পোল্যান্ডের দিকে চলে এসো, এই যে যারা চলে আসবে, যাদের ট্রেন নেই, যারা হয়তো হেঁটে হেঁটে আসছে, তারা কিন্তু একদম গ্রাউন্ড জিরোর উপরে আছে, আর তারা কিন্তু বিশাল রিস্ক নিয়ে কিপ থেকে বলো বা ইউক্রেন থেকে অন্য সেফ জায়গায় আছে। একেবারে সূর্যাগ্নি, অনেক ধন্যবাদ আমাদেরকে যেভাবে বিস্তারিত বোঝালে। কিন্তু এবার আদতে সূর্যাগ্নি যে পরিস্থিতিটার কথা বলছিল সেটা সেখানকার গ্রাউন্ড জিরো রিয়ালিটি, কিন্তু এতে এই আটকে পড়া পড়ুয়ারা কিভাবে আসতে পারেন সেই নিয়ে আমরা বিশেষজ্ঞদের মতামত দেব, এবং সেই সঙ্গে আমাদের অন্যান্য অতিথিরাও রয়েছেন, তাদের কাছে যাবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন, অবসরপ্রাপ্ত কর্নেল, এবং কর্নেল আপনার কাছ থেকে যেটা জানতে, এবং একই সঙ্গে আমার সঙ্গে আরেক পড়ুয়া রয়েছে অন্বেষা দাস, তিনি গতকালই কিন্তু ফিরেছে ওই যুদ্ধ বিধ্বস্ত শহরটা থেকে, এই শহরেরই আমাদের বাসিন্দা সহ নাগরিক। অন্বেষা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমি বুঝতে পারছি যে এই পরিস্থিতিতে একটা যে মানসিক টেনশন, এবং তারপরেও তুমি তোমার পরিবারের কাছে একেবারে সুস্থভাবে ফিরতে পেরেছো, তার জন্য একেবারেই সাধুবাদ। সেই বিবরণটাও আমি তোমার কাছ থেকে নেব। দীপ্তাংশু বাবু, আপনার কাছে আমি আসছি, কিন্তু আমি অন্বেষার কাছ থেকে জানতে চাইবো যে জিনিসটা আমরা এখানে বসে এই আলোচনার মধ্যে দিয়ে আঁচ পাওয়ার চেষ্টা করছি কতটা দুর্বিষহ। সূর্যাগ্নি যে জিনিসটা বলছিল যে ইটস নট দ্যাট ইজি, অর্থাৎ একেবারে আপনি ট্রেন নেই, বাস নেই, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, কারণ সেখানে আকাশে কখন অতর্কিতে কিন্তু এরকম যুদ্ধ বিমান তাক করে হানা দেবে এইভাবেই। ঠিক এই জায়গায় অন্বেষা দাস গতকাল বেলুড়ে তার পরিবারের কাছে ফিরেছে, তার বাড়িতে ফিরেছে। অন্বেষা, তোমার কাছ থেকে জানতে চাইবো এই গত কয়েকদিনের বিবরণ, ঠিক কি কি ঘটলো, কি কি চাক্ষুষ করলে, এবং কিভাবে এই যুদ্ধ বিধ্বস্ত শহরটা থেকে তোমরা বেরিয়ে আসতে পারলে। আমাদের ব্যাপারটা হচ্ছে, আমরা টার্নফিল্ড যেহেতু ছিলাম, টার্নফিল্ডটা একটু ওয়েস্টার্ন সাইডে, তো ওয়েস্টার্ন সাইডে একটু এই ব্যাপারটা হচ্ছে যে একটু ছিল আপনার একটু সেফ জোন বলতে পারেন।
তো ওখান থেকে আমাদের টার্নোপিল থেকে আমাদের এই রোমানিয়া বর্ডার অব্দি আসার জন্য আমাদের ইউনিভার্সিটি একটা বাস আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছিল, ওইটা করে আমরা এসেছিলাম। এবার ওই টার্নোপিল রোমানিয়া বর্ডার থেকে বর্ডারটা ক্রস করাটা ওয়াজ এ বিগ টাফ ফর আস, মানে আমাদের ওই জায়গাটা আমাদের একটু কষ্ট হয়েছে, আমাদের একটু চাপে ছিলাম আমরা। তারপরে অনেক প্রচন্ড রাশ ছিল, মানে শুধু ইন্ডিয়ান স্টুডেন্টস নয়, নাইজেরিয়ান স্টুডেন্টস, তারপরে আপনার এখানে ইজিপশিয়ান স্টুডেন্টস, তারপরে ইউক্রেনিয়ান স্টুডেন্টস সবাই ছিল ওখানে, প্লাস ইউক্রেনের সিটিজেনসও ছিল। তো ওদের একটু অসুবিধা হয়েছে এরকম, ওইখানে একটু অসুবিধা হয়েছে মানে ক্রস করাটাতে। আর না হলে আমাদের তারপরে যখন আমরা ইন্ডিয়ান এম্বাসি হাতে চলে এলাম, তারপর থেকে আমাদের আস্তে আস্তে প্রসেসগুলো ইজি ছিল, মানে আমাদের ফ্লাইট টিকিট বুক করা হলো, আস্তে আস্তে আমাদের এয়ারপোর্টে নিয়ে যাওয়া হলো বাসে করে, ভালো বাসে। তারপরে এয়ারপোর্ট থেকে আমাদের মানে বুকারেস্ট এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়ান ফ্লাইট ছিল, তারপর ওখান থেকে আবার দিল্লি এসে, দিল্লি থেকে আমার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দায়িত্বটা নিয়ে আমাদের এখান থেকে থাকার ব্যবস্থা, তার ফ্লাইটের ব্যবস্থা সবকিছু করে দিয়েছিল এরকম। তো আমার জন্য আমি একা যেহেতু, মানে আমি ওখানে আমার বন্ধু বান্ধবের সাথে বিচ্ছেদ হয়ে গেছিলাম, মানে সেপারেট হয়ে গেছিলাম বর্ডারে এসে। তো ওখান থেকে আমি জন্মভাবে ক্রস করেছি, কিন্তু আমি বলতে গেলে আমি লাকি ছিলাম যে আমি অনেকটা তাড়াতাড়ি 6 ঘন্টা 7 ঘন্টার মধ্যে ক্রস করতে পেরেছি। আর অনেকে এরকম ছিল যারা 2-3 দিন মানে ওখানে ছিল ওই ঠান্ডার মধ্যে, ওখানে কোনো শেল্টার বানায়নি ওরা, তো ওই ঠান্ডার মধ্যে ওদের শরীর টরীর খারাপ হয়েছে, এরকমও আমার বন্ধু আছে এরকম। তো আপাতত এই ঠিক অন্বেষা, যেটা আমি তোমার কথায় আঁচ পাচ্ছিলাম বা বুঝতে পারছিলাম যে এটা খুব একটা সহজ ছিল না, যতটা তুমি সহজ সরলীকরণ করে আমাদেরকে বলছিলে। আমাকে একটু বোঝাও যে এই 6 দিন আগে যখন যুদ্ধটা শুরু হলো, সেই সময় থেকে কি তোমাদের এই প্রস্তুতিটা শুরু হয়ে গিয়েছিল যে এই সীমান্তবর্তী জায়গাগুলো পৌঁছে যেতে হবে, বা বিদেশ মন্ত্রক তরফে বা দূতাবাসের তরফ থেকে কি তোমরা কোঅর্ডিনেট করছিলে? তুমি সম্ভবত সেখানে মেডিকেল ছাত্র, সেখানে 2য় বর্ষের ছাত্রী সেখানে পড়তে গিয়েছিলে। ফলে ঠিক কি হলো এই গত কয়েকদিন ধরে যুদ্ধ যখন আস্তে আস্তে দানা বাঁধছে এবং সেখান থেকে চলে আসা? এবং দ্বিতীয় আরেকটা জিনিস জানতে চাইবো যে পানীয় বা যে রোজকার যে জিনিস খাবার বা পানীয়, এগুলো পেতে কোনো সমস্যা হয়নি? না, আমাদের যেহেতু আমরা মোটামুটি একটু সেফ জোনই ছিলাম, কেন আমাদের যখন যুদ্ধ শুরু হওয়ার 2 দিন আগে থেকে আমাদের ওখানে ইউক্রেনে একটা নোটিশ, যেটা এমএস যেটা বলেছিল যে স্টুডেন্ট যারা ইস্টার্ন জোনে আছে তারা একটু ওয়েস্টার্ন জোন সাইডে চলে যাও, কেননা ওয়েস্টার্ন জোন সাইডে বেশি বম ব্লাস্টিং হচ্ছিল না আর একটু সেফ সাইড ছিল। কিন্তু লাস্টে যখন যুদ্ধ যখন অ্যাকচুয়ালি শুরু হলো 24 তারিখ যখন কিভে বম ব্লাস্টিং হলো, তারপর থেকে কিন্তু ওয়েস্টার্ন জোনটাও কিন্তু খুব সেফ ছিল, ওখানেও ইবানো হতে হচ্ছিল, বম ব্লাস্টিং হচ্ছিল, ছোটখাটো হলেও হচ্ছিল। কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা বাংকার টাঙ্কারই ছিলাম, মানে আমাদের হস্টেলে বাংকার ছিল, হস্টেলে বেসমেন্ট ছিল, তো ওখানে ছিলাম। এবার সন্ধ্যেবেলাটার পর মানে যখন ওখানে এই অন্ধকারটা নেমে আসতো, তারপর থেকে আমরা সুইচ লাইট টাইট অফ করে পুরো প্যাক করে ব্যাগটা প্যাক করে আর জুতো টুতো পরে রেডি হয়ে বসে থাকতাম। এবার যে কোনো সময় আমাদের ইমার্জেন্সি কেসে আমাদের এমবাসি মানে ইভ্যাকুয়েশন হওয়ার কোনো একটা নোটিফিকেশন ছিল, তো এরকম ভাবে ছিলাম। আর না হলে আমাদের দোকানপাট ওখানে খুব একটা বেশি ভালো রকম চলছিল, কেন অলমোস্ট সব ফাঁকা হয়ে গেছিল, সবাই মানে স্টক করছিল খাবার কদিন, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম। তো কিন্তু আমাদের এরকম বোম ব্লাস্টিং আমাদের টার্নোপিলে অন্তত আমি যেটুকু জানি, টার্নোপিলে বোম ব্লাস্টিং আমি আসার পর্যন্ত হয়, এই অন্য সিটিতে হয়েছে, আমাদের টার্নোপিলে হয়। ঠিক। দীপ্তাংশুদা, আপনার কাছে আসবো। রোমহর্ষকর যে অভিজ্ঞতার কথা অন্বেষা আমাদের সাথে শেয়ার করছে, সেটা নিঃসন্দেহে রোমহর্ষকর। আমরা আপনার মতামত দেবো, সেই সঙ্গে কিন্তু আমাদের আরো বিশেষজ্ঞরা আসতে শুরু করেছেন একে একে আমাদের সঙ্গে। কি জয়ন্তদা এসে গেছেন, জয়ন্ত ঘোষাল আমাদের কনসাল্টিং এডিটর, তিনিও আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। জয়ন্তদা, আপনাকে স্বাগত আজ তাক বাংলার এই বুলেটিনে। আমরা এই মুহূর্তে আলোচনা করছি যুদ্ধ বিধ্বস্ত ওই দেশটার সম্পর্কে, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং সেই সঙ্গে অন্বেষা দাস। তিনি গতকালই ভারতীয় বংশোদ্ভূত এই পড়ুয়া, গতকাল ওই যুদ্ধবিধ্বস্ত শহরটা থেকে এই দেশে ফিরেছে, আমাদের সহ নাগরিকও বটে। আমি আপনাদের দুজনের কাছে যাবো। প্রথমে দীপ্তাংশুদার কাছে জানতে চাইবো যে এই যে অন্বেষা যে বিবরণটা আমাদেরকে তুলে ধরছে, আমরা যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে গোটা দেশ উদ্বিগ্ন, যে ওই দেশের যারা পড়ুয়ারা, আমাদের দেশের পড়ুয়া যারা ওখানে আটকে রয়েছেন, এবং এই মুহূর্তে যে ওয়ার স্ট্র্যাটেজি রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে, সেখান থেকে নিস্তার পেয়ে নিজ ভূমে ফিরে আসাটা কতটা কঠিন, সেটা যদি আমাদের একটু দীপ্তাংশুদা বোঝান। ঋত্বিকের আগের ফেজে আমরা একই সম্বন্ধে ডিসকাস করেছি, আমি আবার রিয়েট্রেট করছি যে রাতারাতি তুমি জানো যে সংখ্যাটা অনেক বেশি, প্রায় 20,000-এর ওপর। 9টা অপারেশন গঙ্গা যে ভারত সরকার চালাচ্ছে, 9টা ফ্লাইট ফেরত এসছে। 9টা ফ্লাইটে খুব বেশি হলে আমি এক্সট্রিম লিমিটে 2,000 ছাত্রছাত্রীরা দেশে ফিরতে পেরেছে।
20,000 22,000 ছাত্রছাত্রী ভারতীয় ছাত্রছাত্রী এখনো ইউক্রেনে আছে। তাদের রাতারাতি কিছুভাবে যদি সবাইকে বলা হয় কেউ রোমানিয়ায় চলে যাও, হাঙ্গারি চলে যাও, মলডোভা চলে যাও, ইটস নট ফিজিবল। এটা আর যে পরিস্থিতি চলছে নেক্সট 72 ঘন্টা will be a situation যেখানে রাশিয়া will use all its force, স্পেশালি এই কার্কিভে, কিভে, এই জায়গাগুলো ওদের একটা অবজেক্টিভ আছে। এভরি ওয়ার হ্যাজ অ্যান অবজেক্টিভ। তো ওরা একটা অবজেক্টিভ নিয়ে নিশ্চিতভাবে এগোচ্ছে। সেই অবজেক্টিভে এখন আমাদের ছাত্রছাত্রীরা যদি জীবন বিপন্ন করে রাস্তায়, যদি তাদের যেমন এমবাসি বলে দিচ্ছে যে আপনারা ক্রস করে যান, প্রথম কথা কোনো সিভিল ভেহিকেল অথবা কোনো ইউনিভার্সিটি এই সময় কোনো স্টুডেন্টকে, সে ভারতীয় হোক অথবা যে কোনো অন্য দেশের হোক, তাদের কিছু বাস অথবা কোনো ভেহিকেল টু ক্রস দ্য বর্ডার, এটি সম্ভব নয়। যারা এসেছে দে আর ভেরি লাকি দ্যাট দে হ্যাভ ক্রস। স্পেশালি অন্বেষা বলছিলেন এক্ষুনি, উনি ওয়েস্টার্ন সাইড রোমানিয়া থেকে ক্রস করেছে, ইট ইজ ইজিয়ার ফর দেম টু কাম ওভার। বাট যারা ধরুন ইস্টার্ন পার্টে আছে, সাদার্ন পার্টে আছে, অথবা কিভের আশেপাশে আছে, কার্কিভে আছে, একদম রাশিয়ান বর্ডারের সাথে সাথে, তাদের পক্ষে যে কোনো বর্ডার ক্রস করা ইজ এ মানে ইটস এন হারকুলিয়ান টাস্ক, ইট নট ফিজিবল। রাস্তায় কেউ বেরিয়ে এই সময় যেখানে আর্টিলারি শেলিং চলছে, যেখানে মিসাইল অ্যাটাক হচ্ছে, যেখানে স্প্লিন্টার্স অ্যান্ড কোলাটারাল ড্যামেজ হচ্ছে, কোনো মানুষ কিরম ভাবে রাস্তায় হেঁটে যাবে? তার কাছে কোনো ভেহিকেলের ব্যবস্থা কি আছে? খাদ্য সামগ্রী, জল, এই সমস্ত জিনিসগুলো দেখতে হবে। কিন্তু আমার একটা প্রশ্ন ঋত্বিক, মানে আমি নিশ্চিতভাবে এই অন্বেষার মতন 20,000 30,000 স্টুডেন্ট, কেউ ইউক্রেনে গেছে, আরো 30,000 চায়নায় আছে, কেউ বিভিন্ন এই সব ছোট ছোট দেশে আছে। চায়না নিশ্চিতভাবে ছোট দেশ নয়, তবে ইউক্রেনে আছে, জর্জিয়ায় আছে, আজারবাইজানে আছে, রাশিয়ায় আছে। আমার একটা প্রশ্ন আমাদের সরকারের থেকে, যে আমরা তো এটা তো নতুন না, এটা প্রত্যেক বছর প্রত্যেকে দে আর ভেরি ব্রাইট অ্যান্ড ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। এই এত স্টুডেন্ট আমাদের ভারতবর্ষ থেকে প্রত্যেক বছরে লক্ষ লক্ষ স্টুডেন্ট যারা এই সব ছোট ছোট দেশে পাড়ি দিচ্ছে, ভারত সরকার কি ভাবছে এই মেডিকেল এডুকেশন অথবা ইঞ্জিনিয়ারিং কিরকম ভাবে এনহ্যান্স করবে? কারণ তারা তো দেশে ফিরছে, সেই আর একটা দেশের থেকে সে ডিগ্রি নিয়ে দেশে ফিরছে, আইএমএ থেকে পরীক্ষা দিয়ে, দেন হি বিকামস আ ডক্টর হিয়ার। তাহলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা কেন বাড়াতে পারছি না? প্রাসঙ্গিক এই বিষয়টা প্রাসঙ্গিক আছে। আর একটা আমি দ্বিতীয় প্রশ্ন আছে, যে অনেক ছোট ছোট এর পরে যে এই অন্বেষাদের মতন বিভিন্ন ছাত্রছাত্রী কি আফ্রিকা, ল্যাটিন আমেরিকায় গিয়ে, যারা ভারতবর্ষের থেকে পিছিয়ে আছে, সেখানে গিয়ে পড়াশোনা করবে, আর সেই ডাক্তার হয়ে আমাদের এখানে করবে, যেখানে ভারতবর্ষ মেডিকেল এডুকেশনে far ahead than even US and China। সেইখান থেকে আমাদের ছাত্রছাত্রীদের এই অবস্থায় বারবার কেন পড়তে হবে? এই প্রশ্নটা আমি ভারত সরকারের কাছে রাখলাম। একেবারে। কিন্তু আমরা এই মুহূর্তে এই প্রসঙ্গে যে বিষয়টা উঠে এলো, যে ওই যুদ্ধবিধ্বস্ত দেশটার একটি শহরের নাম রোমানিয়ার কথা, আমাদের প্রতিনিধি লাভিনা টন্ডন তিনি ওখানে রয়েছেন। যে বিষয়টা অন্বেষা জানাচ্ছিল, যে ওই রোমানিয়ার একটি বিমানবন্দরে সেখানে বহু ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া এই মুহূর্তে তারা অপেক্ষারত রয়েছেন। এরকমই একটি হয়তো এয়ার ইন্ডিয়ার বিমান কিংবা বায়ুসেনার মদতের, যাতে তারা ফের তাদের পরিবারের কাছে ফিরে আসতে পারে, সেই বিমানবন্দরের ছবিটা আমাদের প্রতিনিধি লাভিনা টন্ডন কি তুলে ধরেছেন দেখব। At the moment, I am in a bus which is standing in Bucharest airport, and this bus has come from one of the 5 shelters that have been organized by the embassy and the volunteers, the diaspora and the Romanian people here in Bucharest. These are sports centers that have been turned into shelter homes for the students who are coming in big numbers from the border, and some making their way on their own. And this bus from Voltari is going back on a flight to India, which is going to be leaving shortly. Now, it has been a tough few days for these students. They have walked 3 days, and they've walked and bussed and trained, faced the border, which was quite a difficult situation. In the past 2 days, they have been living in the shelter, but yet they pine to go back home. So, hello, tell me how happy you are. What do you want to say? Anything to your mother? What thoughts are you having right now? I'm very happy, because I'm going back after long days. Yes, I'm happy. You're happy? Yes. So I think it's quite obvious to say that everyone is happy and everyone is tired. So
tell me, one second, let me just come through. Can I speak to you? Yeah. What's your name? I'm Blessy. Blessy. Oh, blessed, huh? We all are blessed right now Why do you feel blessed right now? because we were able to cross the border. It was a tough job, really, and we are safe now. Now we can board back to our homeland. Yes. So we are really happy. Yes, about that. absolutely. I am very happy for you because we have been hearing stories from all of you who have struggled, really struggled to come here. It's been difficult times for the students. Yes. Yes, my name is Sumit Singh and it is very difficult time for us, but now I am happy and I am concerned about my friend who is Hemendra, stuck in the shelters of Kharkov. Please, I request embassy to evacuate him because he's in a big problem, no water, no food, and they are literally suffering and they're staying in the metro station, Yes. arranging all their things, everything, and no Yeah. network, so lot of problem. I request embassy to evacuate from Kharkiv also. Absolutely. I think each one of the student here would have a name of a person or just a thought with anyone they don't know, of students who are stuck in Kharkiv, in metro stations, in bunkers, and at this point in time they don't even have any food, any proper internet connection to be in touch with their parents, and the thought is definitely for the students who are still staying back, but they are extremely happy that they're able to go back and will be able to meet their parents, hug them, possibly something they really are looking forward to. Lavina Tandon for India Today from Bucharest, Romania. লেভেনে ট্যান্ডন যে বিষয়টা তুলে ধরলো তা একটা আশাব্যঞ্জক বটে, তাই নয় কি দীপ্তাংশুদা? কারণ ও যেটা একদম। দেখাচ্ছিল যে ওখানে বহু পড়ুয়া তারা যারা দেশে ফিরতে পারছেন, ওই বাসটা আর কিছুক্ষণের মধ্যে ওই বিমানটা পর্যন্ত পৌঁছে যাবে এবং তারপরে হয়তো সেই তারপরে তার সেটা আকাশে উড়ে যাবে এবং অবশ্যই তার নিজ ভূমি ফিরিয়ে নিয়ে আসবে। আমরা প্রত্যাশা রাখবো প্রত্যেক পড়ুয়া তাদের এই চওড়া হাসিটাই যেন আসে, নবীনের মতো পরিণতি, কঠিন পরিণতি যেন আর কারো না হয়। আমি আরো একটা জিনিস আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো। আমার আরেক প্রতিনিধি, ইন্ডিয়া টুডে আমাদের প্রতিনিধি পৌলমী সাহা, তিনি কথা বলেছেন এই মুহূর্তে ইউক্রেনে আটকে পড়া ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া বা নাগরিক তাদেরকে কোঅর্ডিনেট করা। কারণ অন্বেষা যেমনটা বিবরণ দিচ্ছিল, আমরা বুঝতে পারছিলাম যে শুধুমাত্র ওই দেশটার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের সঙ্গে কমিউনিকেশন স্থাপন করা সেটা একটা কঠিন বিষয়। এই কাজটা করছেন এক ব্যক্তি, তিনি গোটা কোঅর্ডিনেট করছেন এই সমস্ত পড়ুয়াদের সঙ্গে এবং তারা কিভাবে পাবেন সাহায্য সহযোগিতা। এই যেভাবে অন্বেষা আমাদেরকে বলছিল যে ভারতীয় দূতাবাসের যে সাহায্য বা বিদেশ মন্ত্রকের যে সাহায্য, কারণ আমরা জানি ইতিমধ্যেই ওই দেশের বিভিন্ন প্রান্তিক দেশগুলোতে সেখানে কিন্তু ক্যাবিনেট মিনিস্টার্সরা তারা পৌঁছে গিয়েছেন, ফলে সেখান অবধি পৌঁছতে তাদের কি কি করতে হবে সে বিষয়টা যিনি কোঅর্ডিনেট করছে তার সঙ্গে কথা বলেছেন আমাদের ইন্ডিয়া টুডে প্রতিনিধি পৌলমী সাহা। আমরা শুনবো ঠিক কি কথোপকথন হয়েছে পৌলমীর সঙ্গে। Evacuate students stranded in Kharkiv and Sumy as fast as possible because we have already lost one life and there might be very, very bad consequences if any action is not taken. If you want, I can pass you your number to a girl who is currently in Kharkiv because I'm operating as a control center. I'm just trying to help students evacuate as much as possible. I'm not in Kharkiv myself. We live in Western Ukraine. We have been able to evacuate a lot of students, but at this moment we are also busy evacuating more students who have just left Kyiv somehow. Okay. Please, it's a humble request. Absolutely, Yeah. sir. I understand. I absolutely understand the sense of tension that must be over there right now among the students and all of those who are, of course, coordinating with the students. But can you tell us what have you learned, sir, in terms of what happened exactly? The incident, sir. What happened exactly? The curfew was lifted. He went out to get some products to, basic products to eat or something. He was standing in a line in a shop, and there was a rocket that fell there, and he died. That's what happened. Because at this moment, Russians don't care where they are firing. They don't care who it is. They don't care which building they are hitting. That's right. It's a lawless war. I understand, sir. How many students was he with his friends? Was anyone around, or where was he staying so far? No, madam, please see. We are trying to find only about one student.
The question is, there are 3,500 more in that same city. Why Right. are we not focusing on that? Right. Why are we talking about only one student? How it happened? Why every media house wants detail of exactly how it happened? Nobody witnessed it. We got a call. Whatever we told, we know whatever we know. We have told you. Where are the The students, question is sir? not The about other students, sir? You're talking about the all of them. 3,500 students, sir? All of them are in multiple university campus hostels, sitting in the bunkers underground, and it's not just one day. It's been so many days since they've been sitting there. They're running out of supplies. There have been multiple tweet SOS requests. There have been multiple appeals. Nobody has tried to help them. They cannot cross to Western Ukraine. The Operation Ganga is being done on the western borders of Ukraine. They will not be able to cross. Not all of them. Few of them maybe. Not all of them. There are too many of them. So Too many of them. it's very tough for them to get to the railway stations as well, to board trains. They will not be able to. Trains are not running, ma'am. Even if trains are running to the Western Ukraine, mostly Ukrainians will get into it. Students will not be able to make it. To reach railway station from their respective hostel apartments, wherever they are stuck in underground metros, it is impossible. There's shooting going on everywhere. There's bomb threats everywhere. There are air raids everywhere. The sirens are everywhere. These are kids, 18, 19, 20-year-old kids. There are girls and boys. How do they gather that courage? Absolutely. Already they have known. Yeah, please, if you want, I can pass on your number to a girl who knows everything at first hand, who is in Kharkiv. I am sitting, I'm working as a control center, trying to coordinate my troops and get students, as many students out as possible. But there are people who are sitting in that city who have been living this for the last 6 days. They are the ones who have to be spoken to. They are the ones who have to be, evacuated. Indian government needs to do something. Operation Ganga is only on western borders. We need to force Russian government to let a diplomatic corridor for the students, because their only option is via Russian border. There is no other way. They are 2,000 kilometers far away from the western borders. 2,000 kilometers. No, approximately. Okay. And sir, so you're with the medical university, otherwise employed? I am not employed, madam. I'm a self-employed person. I've been living in Ukraine for the last 15 years. Okay. We run a company here. Yes, we do work with the medical university in the western part of Ukraine. Everyone, 100% of the students of my university have been evacuated. Some of them are already in Romania. Some of them are in Hungary. Some of them are in Slovakia. No, and some are, as we speak, some are on the last few, 10, 15 students are on their way to the Hungary border. We have helped everybody. Indian diaspora in Ukraine has helped everybody who wanted to cross somehow or the other, facilitated whatever could be done to the best of our resources. Currently, we do not matter. We are safe. Students in Kharkiv and Sumy matter. We need Indian media. We request Indian media to let it reach to the Honorable Prime Minister that it is about time that Russia also thinks about its economic ties with India. It's not just India which depends upon Russia. Russia depends upon India also. It's a two-way thing. It's a symbiotic relationship. So please, I request you. You are a big media house. Please, I request you. I will pass on your number to the girl who is exactly in the live war zone. Sure, She's the one who can give you more details. Please do, sir. Take care, sir. Take care. Thank you. যদিও সেই টেলিফোনিক কনভারসেশন সেটা খানিকটা বিচ্ছিন্নভাবে আমাদের কাছে পৌঁছচ্ছিল, কিন্তু পৌলমীর সঙ্গে তরুণ হান্ডার এই বিচ্ছিন্ন টেলিফোনিক কনভারসেশনেও আমাদের বুঝতে যেটা একটুও সমস্যা হলো না, সেখানের অবস্থাটা, আসল অবস্থাটা কি। এই মুহূর্তে অপারেশন গঙ্গা, যেটা ভারতের প্রথম প্রায়োরিটি, কারণ সেখান থেকে তারা সমস্ত পড়ুয়াদেরকে ফিরিয়ে আনতে চান, কিন্তু সেখানকার গ্রাউন্ড জিরো রিয়ালিটিটা কতটা ভয়াবহ দীপ্তাংশ বাবু, এটা সম্ভবত আমরা বুঝতে পারছিলাম। ঠিক এই জায়গাটাই অন্বেষাও যে জিনিসটা বলছিল, অন্বেষা কাছে যেটা সৌভাগ্যজনক ছিল যে যেহেতু সে ওই স্ট্র্যাটেজিক পয়েন্টটার খুব কাছাকাছি ছিল, যেখানে এই মুহূর্তে ঠিক ওই প্রান্তিক শহর থেকে 64 কিলোমিটার লম্বা লাইন দিয়ে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে রাশিয়ান ট্যাঙ্কস, হানা দিতে পারে এবং হাজারের সংখ্যায় পড়ুয়ারা আটকে রয়েছে। ঠিক সেই জায়গায় কি বলবেন তরুণ হান্ডার সঙ্গে এই কথোপকথনে গ্রাউন্ড জিরো যে রিয়েলিটি পাওয়া গেল, তাতে কি মনে হচ্ছে শুধুমাত্র ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া বা মানুষরা নন, অন্যান্য মানুষ যারা ওইখানে আটকা পড়ে রয়েছেন তাদের ভবিতব্য কি হবে দীপ্তাংশ বাবু? দেখুন, আমি তো বললাম যে নেক্সট 48 ঘন্টা স্পেসিফিক হচ্ছে আমাদের প্রত্যেককে ওয়াচ করতে হবে, কারণ রাশিয়া এই নেক্সট 48 ঘন্টা উইল ফ্লেক্স ইটস মাসেল। এই যে 68 কিলোমিটার লম্বা যে ট্যাঙ্কের লাইন, অথবা মিসাইল অ্যাটাক, অথবা আর্টিলারি শেল, এবার ফুট সোলজার্স ঢুকবে, ইনফ্যান্ট্রি ঢুকবে। বেলারুসে অলরেডি রাশিয়ান ফোর্সেস আর দেয়ার। আমরা ডনবাসকে যদি আমরা লুহানসে দেখি, ওখানে অলরেডি ইটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট, ওখানে পুরো রাশিয়ান
ফোর্স কাজ করছে, দে আর মুভিং টুয়ার্ডস কিয়েভ। বেলারুস থেকে দে আর মুভিং টুয়ার্ডস কিয়েভ, রাশিয়া থেকে দে মুভিং, তিনটে প্যারালাল জায়গা থেকে দে আর অলরেডি মুভিং টুয়ার্ডস কিয়েভ। সো এই সময়টা স্টুডেন্টস যারা আছে, স্পেশালি আমি দেখুন ভারতবাসী, আমার ভারতবাসীর যারা ছাত্রছাত্রী, আমার ভাইরা বোনেরা আছে, তাদের যারা সেফটি ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, তারা যেন এই সময় স্পেশালি যারা ইস্টার্ন সাইডে আছে, তারা যেন এই খার্কিভ অর কিভের মধ্যস্থলে আছে অথবা এই জায়গাগুলোর আশেপাশে আছে, দে শুড বি ভেরি সেফ। ওরা এই সময়টা বেরোবা একদমই উচিত নয়। আমি আগেও বলেছি, জল সংগ্রহ যতটা করে রাখতে পারে এই সময়টা ভালো, কারণ একবারে ওয়েস্টার্ন সেক্টরে এসে ইউক্রেনের ওয়েস্টার্নে আইদার রোমানিয়া অথবা পোল্যান্ড অথবা মোল্ডোভ ওখান থেকে বেরোতে পারবে না। আমাদের দেখতে হবে নেক্সট 48 ঘন্টারে হু ব্লিঙ্কস ফার্স্ট, পুতিন অর জেলেন্সকি, কে প্রথম ব্লিঙ্কটা করবে। একটা সময় আমি বলেছি দিস হ্যাজ টু স্টপ, দ্য এন্টায়ার ফোর্স দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর বিভিন্ন দেশের দ্য প্রেশার উইল fall within the next 48 hours. So the war will stop within next 72 hours at the maximum. এটা হবে। সেই সঙ্গে ভারতবর্ষ আমার মনে হয় গ্লোব মাস্টার C-17 পাঠানো উচিত। এই ছোট ছোট এয়ারক্রাফট, স্পাইস জেট অথবা এয়ার ইন্ডিয়া যেগুলো বোয়িং যাচ্ছে, সেগুলো খুব বেশি হলে 150, 200, 250 করে নিয়ে আসবে। whereas আমরা যদি গ্লোব মাস্টার পারে, এক সময় আমরা 800 থেকে 1000, 1500 স্টুডেন্ট একবারে এয়ারলিফট করে আমরা ভারতবর্ষে নিয়ে আসতে পারি। আমি নিশ্চিতভাবে যে ভারত সরকার সেইভাবেই ভাবছে, গ্লোব মাস্টার অথবা আইএল প্লেন, আমাদের যেটা ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেন আছে, সেগুলো ইউজ করবে। কিন্তু আমি যেটা গ্রাউন্ড সিচুয়েশন বলছি, ইউক্রেনের গ্রাউন্ড সিচুয়েশন, আমি আবার বলছি, রাশিয়া হ্যাজ গট অ্যান অবজেক্টিভ। যতক্ষণ সেই অবজেক্টিভটা পূরণ না হয়ে যাচ্ছে, আমরা নিশ্চিতভাবে ডিসকাস করতে পারি। আমরা নিশ্চিতভাবে চাই আমাদের ছাত্র ছাত্রী, আমাদের সন্তান যারা আছে, তারা যেন একদম সিকিউর অ্যান্ড সেফটি থাকে, বাংকারে থাকে, তাদের এই এর মধ্যেও যেন ঠিক মতন আমরা আর কোনো এই ট্র্যাজিক নিউজ যেটা সন্ধ্যে দুপুরবেলা 3টের সময় পেলাম, এই নিউজ যেন কোনো মা বাবা ভারতবর্ষে যেন আর না পায়। এই নিউজটা যেন আমাদের প্রত্যেক ভারতবর্ষে 130 কোটি ভারতবাসীর মনে কম্পন হয়েছে। আমরা ব্যথিত এই সন্ধ্যেবেলা। প্রত্যেক মা বাবা তার নিজের ছেলে হিসেবে নবীনকে দেখছে, সেটা আমরা শুনতে চাই না। আমরা চাই প্রত্যেক ছাত্রছাত্রী যেন সাবধানে থাকে এই সময়। স্পেশালি আমি বলছি আবার, যারা শুনবে এটা, আমাদের বাংলায় যারা আমার এই ভাষা বুঝতে পারবে, কিভ আর খার্কিভের মধ্যে এই এরিয়াটা নিয়ার অ্যাবাউট 150-200 কিলোমিটারের মধ্যে যত ছাত্রছাত্রী অন্তত ভারতবর্ষের আছে এবং আমাদের বাংলার আছে, তারা যেন নিজের সেফটিটা দেখে, বাংকারে থাকে, ওইখান থেকে বেরিয়ে দুম করে যেন না আসে। স্পেশালি যখন আর্টিলারি অ্যান্ড মিসাইল অ্যাটাক চলছে, স্পেশালি কোলাটারাল ড্যামেজের ভয় আছে। আমরা যেন হুটহাট করে বিনা, যতক্ষণ না কারফিউ উঠছে, রাস্তা যেন না বেরোয়। আমরা চাই না নবীনের মতো পরিণতি কোনো ভারতীয় পড়ুয়ার হোক। আমরা চাই অন্বেষার মতো চওড়া হাসি নিয়ে প্রত্যেকে তার পরিবারের কাছে ফিরে আসুন, এটাই আমাদের প্রত্যাশা। এবং অবশ্যই এই 6 দিনের যে রক্তক্ষয়ী সংগ্রাম, তার সারমর্ম কিন্তু এই মুহূর্তে যে অঙ্কের হিসাব বলছে, তার 350 ছাড়িয়ে গিয়েছে। তা ইউক্রেনের নাগরিকরা শুধু নন, সেখানে বিভিন্ন আটকে পড়া নাগরিক, তাদের মৃত্যু হয়েছে, মৃত্যু মিছুলি বটে। এবং এই মুহূর্তে যেভাবে রাশিয়া একেবারে আগ্রাসী মনোভাব নিয়ে, একেবারে আমরা জানি যে আলোচনা না হওয়া সত্ত্বেও সেখানে বরফ যেহেতু গলল না, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু আরো বেশি আগ্রাসন নিয়ে কিন্তু এগিয়ে আসবে, এমনটাই খুব স্বাভাবিক। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। দীপ্তাংশু চৌধুরী, আপনি আমাদের সঙ্গে ছিলেন এবং আপনার বিশ্লেষক যে মতামত, তা কিন্তু আমাদের দর্শকদেরকে ঋদ্ধ করলেই বটে। এবং একই সঙ্গে আমি অন্বেষাকেও ধন্যবাদ জানাতে চাইবো, কারণ অন্বেষার মতো পড়ুয়ারা ওই সংগ্রামের পর তারা নতুন পথ দেখিয়েছে, যারা ওখানে আটকা পড়ে রয়েছে, এবং সেই সঙ্গে একটা স্বস্তির বার্তাও দিচ্ছে অন্বেষারা। অন্তত যে উদ্বিগ্ন আমরা সহ নাগরিকরা এই দেশে এই মুহূর্তে উদ্বেগে রয়েছি প্রত্যেকের ফিরে আসার, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা আশা ব্যঞ্জক বার্তাও পৌঁছচ্ছে যে যদিও সেখানে এই মুহূর্তে যুদ্ধ চলছে, কিন্তু ফিরে আসা সম্ভব, যে কথাটা দীপ্তাংশ বলছিল। আপনাদের দুজনকে অত্যন্ত ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠান শেষ করব। অবশ্যই যে জিনিসটা বলতে হচ্ছে, যে যুদ্ধ এক্ষুনি এখানেই যেন স্তব্ধ হয়ে যায়, সবকিছু যেন শান্ত হয়ে যায়, কিন্তু এই মুহূর্তে সেই যুদ্ধ বিধ্বস্ত দেশে, অর্থাৎ রাশিয়ার বা মস্কো বা কিভের এই মুহূর্তের যে লড়াই, তা কোনো রকম ভাবেই প্রশমিত হওয়ার কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। এই সংক্রান্ত খবরের জন্য আপনারা অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, এবং অবশ্যই
এই খবরের পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাদের সামনে ডিটেলে তুলে ধরবো। সেখানকার ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ারা তারা কিভাবে ফিরছেন, কি ফিরে এসে আমাদের সঙ্গে কথাও বলবেন, এবং একই সঙ্গে কিন্তু সেখানকার পরিস্থিতি থেকে কিন্তু সরাসরি এই সমস্ত যে সমস্ত প্রতিবেদন সেগুলো কিন্তু আমরা তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন আজ তাক বাংলা।